আর কতক্ষণ লাগবে চাচা? আরো 1 ঘন্টা সময় লাগবে মামনি। তোমার শরীর কি খারাপ লাগছে? যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করি। আপনি বিনা দ্বিধায় জিজ্ঞেস করুন চাচা। তোমার কি বেশি কষ্ট হচ্ছে মামনি? না চাচা, ঠিক আছে আমি। কথাটা বলার সাথে সাথেই হাউমাউ করে কেঁদে দিল মেয়েটা। আসলে কি সে ঠিক আছে? যদি ঠিকই থাকে, কেন এত কাঁদতে হচ্ছে এই মায়াবতী কন্যাটার? কেন সে এত ভেঙে পড়ছে? ড্রাইভার মেয়েটার দিকে ফিরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলতে যাবে, তখনই ঘটে গেল অঘটন। একটা ট্রাকের সামনে থেকে ধাক্কার প্রভাবে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাছের সাথে ধাক্কা খেল। গাড়ির সামনের অংশের কাজ ভেঙে গিয়ে আঘাত হানল গাড়ির ভিতরে 2 জন মানুষের উপর। নিস্তেজ হয়ে রইল গাড়ির ভিতরে থাকা 2 জন মানুষ। জোরে ধাক্কায় গাড়ির দরজা খুলে নিচে পড়ে রইল মেয়েটা রক্তমাখা কাচবিদ্ধ সুন্দর হাতটা। আরও চারদিকে নিস্তব্ধতা। প্রায় 3টে গাড়ি ছুটে চলছে তাদের গন্তব্যে। হঠাৎই গাড়ি 3টে থেমে যায়। একজন অতি সুন্দর ছেলে মোবাইল থেকে নজর সরিয়ে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হলো নিশাদ, গাড়ি কেন থামালে? এনি প্রবলেম? ক্ষমা করবেন স্যার, কিন্তু সামনে দেখুন, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটি দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় বাস্ট হতে পারে। বাইরে থেকে কাউকে দেখা যাচ্ছে না, হয়তো ভিতরে মানুষ আছে। আমরা কি হেল্প করব স্যার, নাকি গার্ডদের আর ড্রাইভারকে বলবো গাড়ি স্টার্ট দিতে? আয়াজ কিছু জবাব না দিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। সাথে সাথেই বাকি 2টো গাড়ি থেকে বেরিয়ে এলো গার্ডস এবং নিশাদ। কাউকে তোয়াক্কা না করে আয়াজ এগিয়ে গেল গাড়িটির দিকে। কিছু দূর যাওয়ার পরেই তার চোখ পড়ল রক্তমাখা হাতটির দিকে। হাতটা দেখেই বুঝতে পারল এটা একটা মেয়ের হাত। দ্রুত পায়ে গিয়ে সে গাড়ির কাছে গেল। নিশাদ ওর গাড়ির দরজা খুলে দ্রুত ড্রাইভারকে গার্ডের সাহায্য নিয়ে বের হয়ে নিজেদের একটা গাড়িতে উঠিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলো। মেয়েটার কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে, মাথা অন্যদিকে হেলে আছে। আয়াজের কেমন যেন লাগলো মেয়েটার এভাবে রক্তমাখা হয়ে পড়ে থাকতে দেখে। সে মেয়েদের কখনো স্পর্শ করে না। অপরিচিত একটা মেয়েকে স্পর্শ করতে তার কেমন যেন লাগছে, কিন্তু তার মন বারবার চাইছে মেয়েটার চেহারাটা দেখতে। তাই সে নিশাদের অপেক্ষা করছে। নিশাদ আসলে বলবে মেয়েটাকে গাড়িতে উঠাতে। হাত বাড়িয়ে নিজের ঘড়ির সময় দেখে নিল সে। রাত 2টো বাজে। সময় দেখে ব্লু কুচকে এলো তার। এত রাতে একটা মেয়ে কোথায় যাচ্ছিল, তাও একা একা? তার ভাবনার মাঝে নিশাদ পাশে এসে দাঁড়াতেই আয়াজ তাড়াতাড়ি মেয়েটাকে তাদের গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বলল। নিশাদ ভালো করে জানে আয়াজ কখনো একটা অপরিচিত মেয়েকে কুলে তুলবে না। এই মানুষটাকে যতই দেখে ততই মুগ্ধ হয়। মাঝে মাঝে ভাবে এই মানুষটার পার্সোনালিটি আর মানুষটার এত মুগ্ধতায় ভরপুর কেন। নিশাদ গাড়ির দরজার কাছে গিয়ে একটু ঝুঁকে মেয়েটাকে কুলে তুলে নিল। এত বেশি সিরিয়াস ইন্ডোজর হয়নি। হাতে কাজ বিঁধেছে আর সামনের দিকে বাড়ি খাওয়ায় কপাল কেটে রক্ত বের হচ্ছে। পাশে দাঁড়িয়েই অন্যদিকে তাকিয়েছিল আয়াজ। নিশাদ মেয়েটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখনই আয়াজের চোখ আটকালো মেয়েটার উজ্জ্বল শ্যামলা মুখে। বুকের ভিতর দুক করে উঠল তার। মুখ দিয়ে কাপা স্বরে বেরিয়ে এলো, প্রিয়তা। আস্তে আস্তে চোখের পলক দুটো ঝাপটিয়ে চোখ মেলল আরশি। মাথা ব্যথার যন্ত্রণা চোখ দুটো খুলে রাখতে কষ্ট হচ্ছে তার। নিজের ডান হাত নাড়াতে গিয়ে অনুভব করলো হাতটাও কেমন জানি ভারী লাগছে আর ব্যথা করছে। তাই সে পাশ ফিরে দেখতে পেল তার হাত ব্যান্ডেজ। তার আর বুঝতে বাকি রইল না সে এখন হসপিটালে অবস্থান করছে। সে মনে মনে বলতে লাগলো, আমায় আবার হসপিটালে আনলো কে? কার এত দরদ হলো আমার প্রতি? কেউ ধাক্কা দিয়ে ছুঁড়ে মারে, আবার কেউ জীবনও বাঁচায়। মনে মনে কথাটা বলেই সামনের দিকে দৃষ্টি নিবেদন করলো আরশি। সামনের সোফায় হাতের উপর ভর দিয়ে মাথা নিচু করে একজন অতি সুদর্শন ছেলেকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো তার। আরশির এই একটা স্বভাব, যখনই সে কোনো কিছুতে আগ্রহ প্রকাশ করে তখনই তার ভ্রু দুটো কুঁচকে আসে। এই মুহূর্তেও তার আগ্রহ জমেছে সামনে বসে থাকা সুদর্শন যুবকের চেহারাটা দেখার। তার আর বুঝতে বাকি নেই এই মানুষটাই তাকে হসপিটালে এনেছে। তার এখন ছেলেটাকে বলতে ইচ্ছে করছে, এই যে সুদর্শন যুবক, মাথা তুলে সামনে তাকান আর দেখুন, আমি তো জেগে গেছি। আপনি কি আমাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে এসেছেন, নাকি অমন করে মাথা নিচু করে বসে থাকার জন্য হসপিটালে নিয়ে এসেছেন?
আরশির অমন অদ্ভুত ভাবনার মাঝেই মাথা উপরের দিকে উঠিয়ে আরশির দিকে তাকালো আয়াজ। ছেলেটা আরশির দিকে তাকাতেই তার চোখ আটকে ছানা ভরা। সে কাকে দেখছে? তিনি তো বিখ্যাত অভিনেতা আয়াজ বিন সাদ, যার পার্সোনালিটি, অভিনয়, সুদর্শন লোক প্রত্যেকটা মানুষের নজর কাড়ে। তেমনি আরশিরও এই মানুষটার পার্সোনালিটি খুব ভালো লাগে। তার ভাবতেই অবাক লাগছে আয়াজ বিন সাদ তাকে বাঁচিয়েছে এবং তার জন্য এইভাবে বসে অপেক্ষা করছে। এই মানুষটা তার জন্য ব্যতীত কখনো অন্য কারোর জন্য অপেক্ষা করেছে কিনা জানা নেই আরশির, তবে ভালোই লাগছে তার আয়াজকে সরাসরি দেখতে পেয়ে। আগে তো টিভিতে দেখতো, আর এখন ইফাজ আরশিকে এভাবে নিজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে আয়াজ বসা থেকে উঠে সামনে এগিয়ে গেল। আরশির সামনে এগিয়ে এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে মিস? মাথা ব্যথা করছে? খারাপ লাগছে? আয়াজ আরশিকে এত প্রশ্ন করে নিজেই নিজের প্রতি অবাক। সে কখনো কাউকে একসাথে এত প্রশ্ন করেছে কিনা সন্দেহ আছে, আর তাকেও কেউ বেশি প্রশ্ন করলে তার পছন্দ হয় না। আয়াজ যতটা মুগ্ধকর তার চেয়ে বেশি দ্বিগুণ রাগী। তার রাগ সম্পর্কে সবাই অবগত, তাই যেচে নিজের গাড়ে শনি কেউ ডেকে আনে না। আরশি এখনও থম মেরে বসে আছে, মনে হলো যেন সে আয়াজের কথা শুনতেই পাচ্ছে না। তার এমন থম মেরে বসে থাকা দেখে এবার মাথায় চড়চড় করে রাগ উঠে যাচ্ছে আয়াজের। সে গম্ভীর আর রাগী কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই দরজার উপর থেকে নিষাদ বলে উঠল, আসবো স্যার? ইয়েস কামিং নিশাদ। কথাটা বলেই আয়াজ পাশ থেকে চুল টেনে বসে পড়ল। নিষাদ ভিতরে ঢুকতেই আরশির দিকে তাকালো, দেখলো আরশি কেমন অবাক হয়ে বসে আছে। নিষাদ এবার আয়াজের দিকে তাকালো। আয়াজের চেহারাটা দেখে নিয়ে ডুব গিলে আরশির দিকে প্রশ্ন ছুড়ল, কেমন আছেন ম্যাম? ম্যাডাম ডাক্তার শুনেই আরশি চকিতেই নিষাদের দিকে তাকালো। মাথা ব্যথায় জোরে কথা বলতে পারছে না, তাই আস্তে করেই জবাব দিল, ম্যাম কাকে বলছেন ভাইয়া? আমার নাম রিয়ানা জাহান আরশি। আপনি আরশি বলেই ডাকুন, আমি তো আপনার ছোট, ম্যাম বলে ডাকবেন না। ম্যাম বললে নিজেকে কেমন বড় বড় লাগে। আর এখানে যা হচ্ছে তা কি সত্যি? সত্যি কি আমার সামনে অভিনেতা আয়াজ বিন সাদ আছে? আপনি তো ওনার পিয়ে, তাই না? তার মানে সব সত্যি, আপনিও সত্যি আর উনিও সত্যি। আরশির এমন এলোমেলো আর অদ্ভুত কথা শুনে মনে মনে অনেক হাসি পেল আয়াজের, আর ঠোঁটের কোণায় বেশি উঠল মুচকি হাসি। হাসিটা তার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ করে দিল। মনে মনে আওড়াতে লাগলো, মেয়েটা মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গেল না তো? অপরদিকে নিষাদের তো নিজেকে পাগল পাগল লাগছে। তার প্রথম কারণ, গত রাতে নিষাদ আরশিকে নিয়ে যখনই এগোবে হঠাৎ আয়াজ নিষাদ থেকে আরশিকে কুলে তুলে নিয়ে দপদপ করে পা ফেলে গাড়িতে উঠে গেল। যে ছেলে মেয়েদের স্পর্শ করে না, তার এমন করে একটা অপরিচিত মেয়েকে কুলে তুলে নেওয়া তো মনে হচ্ছিল সে ওইখানে নিজের জ্ঞান হারিয়ে ফেলবে। দ্বিতীয়বার অবাক হলো যখন আয়াজ ডক্টরকে বলল, আমার প্রিয়তার যদি কিছু হয় তবে আপনাদের শান্তিতে থাকতে দিব না। তখন সেও অবাক হয়েছে আর সারা রাত ধরে ভেবেছে প্রিয়তা আবার কি, কিন্তু তার অলস মস্তিষ্কে কিছুই ধরা পড়েনি। আয়াজের মুচকি হাসিটাও তার চোখে এড়োয়নি। 3 বছরের এই লোককে সে এমন করে হাসতে দেখিনি, দেখেছে শুধু মুচকি হাসতে, যা শুধু ছিল অভিনয়ের ক্ষেত্রে মিথ্যে হাসি। নিষাদ ভাবতেই থাকলো, মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারাবে। ডাক্তার এসে আরশিকে চেক আপ করলো এবং জানালো, সে এখন পুরোপুরি সুস্থ, আর কয়েকদিন রেস্ট নিলেই ব্যথা সেরে যাবে। আরশি ড্রাইভারের কথা জিজ্ঞেস করাতেই তিনি জানালেন ড্রাইভার কিছুটা অসুস্থ, আর সামনে থাকায় ওনার মাথায় আঘাতটা একটু গুরুতর। ডাক্তার চেক আপ করে বের হতেই আয়াজ আরশির একটু কাছে ঝুঁকে আসলো। এমন করে আয়াজের কাছে আসতে আরশির মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড তড়িৎ গতিতে জোরে জোরে লাফডাপ শব্দ করছে। মুগ্ধ চোখে সে আয়াজের মুখশ্রীতে তাকিয়ে রইল। মুখ খুলে কিছু বলতে চাইছে, কিন্তু তার গলাটাও কেমন আটকে গেছে। আয়াজ আরশির চোখের দিকে তাকিয়ে তার কোমরে আঁকড়ে ধরে নিজের আরো কাছে টেনে নিল। কিন্তু কি অদ্ভুত, আরশির মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। আয়াজ আরশিকে কুলে তুলে নিল। আরশির ছোট হৃদয়টা সাথে সাথে দুঃখ করে উঠল। সে খামচি দিয়ে আঁকড়ে ধরল আয়াজের বুকের কাছের টি শার্টের অংশ, আর মুখ দিয়ে উচ্চারিত করলো, মিস্টার নায়ক।
এমন দৃশ্য দেখে আর সইতে পারল না বেচারা নিশাদ। জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল ফ্লোরে। দরজার সামনে দাঁড়িয়ে সবাই আয়াজের রুমের দিকে ভীত চোখে চেয়ে আছে। সবার মনে হচ্ছে এই বুঝি তুফান আসবে আর মেয়েটাকে উড়িয়ে নিয়ে যাবে। আরশিকে আয়াজ নিচের বাড়িতে দিয়ে এসেছে একটু আগেই। আরশি ছোট মাথায় কিছুতেই ঢুকছিল না আয়াজ কেন তাকে নিজের বাড়িতে দিয়ে এসেছে। যখন আয়াজ বলল আজ থেকে আপনি এখানে থাকবেন মিস আরশি। তখন আরশি পুরো বাঁকা বনে গেল। সে কেন এই নায়কের বাড়িতে থাকবে আজ? সে রাস্তায় থাকবে, তবুও এই নায়ক ফায়কের বাড়িতে থাকবে না। আমি আপনার বাড়িতে কেন থাকবো? আপনি আমায় চিনেন নাকি? আমি তো আপনাকে মিডিয়া জগতেই চিনি, আর পার্সোনালি আপনি কেমন সেটাও জানি না, আর আপনি বললেও থাকতে বাধ্য না। আপনি থাকতে বাধ্য মিস আরশি। এখন কোনো কথা না বলে চুপচাপ ফ্রেশ হয়ে এসে রেস্ট নিন। এত উচ্চস্বরে কথা বললে আপনার মাথার ব্যথাটাও বেড়ে যাবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এইভাবে একটা অপরিচিত মেয়েকে আটকে রেখে আপনি কি করতে চাইছেন? আগেই জানতাম নায়করা অসভ্য হয়, তাদের অনেকগুলো জিএফ থাকে। আজ দেখছি আপনিও অসভ্য মিস্টার নায়ক। কথাগুলো আয়াজের কানে যেতেই তার চোখ দুটো লাল হয়ে এলো। সাথে সাথেই সে সবার মুখের উপর দরজা লাগিয়ে দিল। আয়াজের ছোট বোন আনহা বিড়বিড় করে বলতে লাগলো, ভাইয়ার প্রিয়তা, তুমি তো আজ ভাইয়ার হাতেই খতম। দরজা বন্ধ করতে দেখে ভয়ে কেঁপে উঠল আরশি। দরজা বন্ধ করে আয়াজ যখন সামনের দিকে ফিরল, আয়াজের চোখ মুখ দেখে আরো ভীতি হয়ে গেল আরশি। ভয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মিস্টার নায়ক হয়তো আমার ভালোই যাচ্ছিল, কেন যে আগ বাড়িয়ে ওনার মাথায় আগুন জ্বালাতে গেলাম। লজ্জা হওয়া উচিত তো রাশি, কারণ সবাই জানে উনি খুব ভালো। অভিনয় ব্যতীত কোনো মেয়ের কাছে যায় না। এত বছরের জীবনে তার একটাও জিএফ নেই, কোনো মেয়ের সাথে কখনো অসভ্যতামিও করেনি। তাহলে কেন এসব জেনেও নিজের পায়ে কোড়াল মারতে গেলি আরশি? আয়াজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে পিছনের দেয়ালের সাথে মিশে গেল আরশি। আরশি একদম কাছে গিয়ে সে কপালে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। হঠাৎই বুকের দুকদুকানিটা বেড়ে গেল তার। ভয়ে আরশি চোখ দুটি বন্ধ করে ফেলল। সে ভাবছে এই বুঝি নায়ক সাহেব তাকে কয়েকটা চড় লাগিয়ে দিবে। আরশি চোখ বন্ধ করে রাখায় মুখটা দেখতে আরো বেশি কিউট লাগছে। মুচকি হেসে আয়াজ মুখের উপর ফু দিল। আরশি যেন ভয়ে আরো জমে গেল। সাথে সাথেই সে গলায় কারো নরম ঠোঁটে স্পর্শ পেল। থমকে গেল সে। স্পর্শটা আরো গভীর হচ্ছে। খুব কষ্টে নিজের বাম হাতটা দিয়ে আটকানোর চেষ্টা করলো গলা স্পর্শ করা ঠোঁটের মালিককে। আরশি বাধা পেয়ে আয়াজ আরশির হাতটা নিজের হাতের মুঠো চেপে ধরে আরো গভীরভাবে কিস করতে লাগলো আরশির গলায়। আরশি একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর চিল্লিয়ে উঠল, গলায় নিজের হাত দিয়ে চেপে ধরল আর উচ্চস্বরে বলে উঠল, রাক্ষস আপনি মিস্টার নায়ক। আমায় অসভ্য বলার শাস্তি। সবাই জানে আমার ক্যারেক্টার খুবই ভালো, কখনো অসভ্যতামি করিনি, কিন্তু তুমি অসভ্য উপাধি দিলে, তাই খুশি হয়ে একটু আদর দিলাম তোমায়। সবাই ভুল জানে নায়কদের চরিত্র আবার ভালো হয় নাকি, আর আমি ঠিকই জেনেছিলাম আপনি অসভ্য। সেটা তুমি এখন থেকে প্রতিদিনই জানবে। আর তুমি একটা পিচ্চি মেয়ে, বয়স আর কত হবে, 18 বা 19, তাই তুমি বলে সম্বোধন করলাম। আমার বয়স জানো 27 বছর, তাই বড়দের সাথে তর্ক করা তোমার মানে না বেবি। আপনি অসভ্য অসভ্য অসভ্য, খারাপ লোক। একটা মেয়েকে জোর করে আটকে রেখে এমন করছেন, তো আপনার চরিত্র তো খারাপই। কথাটা বলাতেই আয়াজ জ্বরের বেগে এসে আরশির কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল। হঠাৎ করেই এমন হামলায় কেঁপে উঠল আরশি। আয়াজের নিঃশ্বাসে গরম উত্তাপ ছড়িয়ে পড়ছে আরশির সারা মুখে। আয়াজ আরশির কোমরে আরো জোরে চাপ দিয়ে আরশিকে আরো কাছে টেনে এনে রাগী স্বরে বলল, মিস আরশি, আমি তোমায় একদম বৈধভাবে ছুঁয়েছি। নিজের হাতে বিয়ের রেজিস্ট্রি কাগজ নিয়ে বসে আছে আরশি। কাগজে কর্ণের স্বাক্ষরের জায়গায় তার সাইন ভেসে উঠেছে চোখের সামনে, আর বরের জায়গায় খুব সুন্দর করে আয়াজের স্বাক্ষর। কিছুই ঢুকছে না আরশির মাথায়। এই লোকের সাথে তার আবার কখন বিয়ে হলো? সে এখনো কাবিলনামাতে সাইন করছে বলেও মনে পড়ছে না। আর আয়াজের সাথে তো তার আজ সকালেই দেখা হলো, তাহলে বিয়ে কিভাবে সম্ভব? নিজেকে পাগল পাগল লাগছে তার। কি হচ্ছে তার সাথে? কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ আগে আয়াজ যখন বলছিল আয়াজের স্পর্শ বৈধ, তখনই আরশি প্রশ্ন ছুড়ে, আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? সেই মুহূর্তেই আয়াজ কাগজটা আরশির দিকে ছুঁড়ে মারে।
কাগজটা হাতে নিয়ে দেখতেই আরশির চোখ ছানা ভরা। প্রথমে আরশি কাছে মনে হলো কাগজটা নকল, পরে আবার মনে হলো নকল তো না। আচ্ছা, বিয়ে কবে হয়েছে তারিখ তো নিশ্চয়ই দেওয়া আছে বলেই দেখতে নিলে আয়াজ এসে কাগজটা কেড়ে নিল। কি হচ্ছে কি? আপনি কাগজটা কেড়ে কেন নিলেন মিস্টার নায়ক? আর দেখতে হবে না, কোনো ডাউট যদি থাকে তবে আমায় জিজ্ঞেস করতে পারো। আমাদের বিয়ে কবে হলো? আমি তো আপনাকে সরাসরি আজ প্রথমই দেখলাম। সব জানতে পারবে, একটু ধৈর্য ধরো। আর এতটুকু জেনে রাখো, তোমায় চিনি আমি বহু বছর আগে থেকে। নিজের ছোট্ট মস্তিষ্কে চাপ দিয়ে আর মাথা ব্যথা বাড়িও না। কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। কে আপনি নায়ক সাহেব? আপনাকে এত রহস্যময় মনে হচ্ছে কেন? কি সম্পর্ক আমার সাথে আপনার? স্বামী স্ত্রীর সম্পর্ক। বিশ্বাস করি না আমি। প্লিজ আমায় যেতে দিন। ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, সময় এলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। কিন্তু কোথায় যাবে তুমি? ঠিকানা বলো, আমি দিয়ে আসবো। আমার জানা মতে যাওয়ার মতো কোনো জায়গা তোমার নেই মিস আরশি। নানার বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বহু আগে, আর বাবা মা নেই, বছরখানেক কেটে গেছে, তো কোথায় যাবে? আয়াজের কথা শুনে অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেল আরশি। তার সম্পর্কে এত কিছু কিভাবে জানলো আয়াজ? সে এতক্ষণে বুঝে গেছে আয়াজের সাথে তার কোনো না কোনো সম্পর্ক আছে হয়তো। একদিন কারো পক্ষে এত ইনফরমেশন কালেক্ট করা সম্ভব না। আর নানুর বাড়ির সাথে বাবা মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কথা কাছে মানুষ ছাড়া কেউ জানে না। কি করবে আরশি? একদম ভেবেই পাচ্ছে না। কে আয়াজ? কিভাবে তার সম্পর্কে এত কিছু জানে? জানতে হবে তার। আরশির মনটা কেঁপে উঠল আয়াজের আরেকটি কথায়। তোমার বাবা মা তো খুন হয়েছিল, তাই না? কি বলছেন? বাবা মার খুন হবে কেন? তারা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা বলেই ডুকরে কেঁদে উঠল আরশি। আয়াজ নিজের রুমাল এগিয়ে দিল আরশির দিকে। আরশি নিজের কান্না থামিয়ে চোখ মুছে নিল। আয়াজের মুখের দিকে তাকিয়ে বলল, আপনি এমন অদ্ভুত কথা বলছেন কেন নায়ক সাহেব? তুমি আমায় নায়ক সাহেব, মিস্টার নায়ক বলে ডাকছো কেন? কলিজায় লাগছে তো। অসভ্য লোক। হেসে উঠল আয়াজ। এই মেয়েটার মুখে অসভ্য ডাকটা শুনতে ভীষণ ভালো লাগে। নিজের উপরে হাসি পাচ্ছে। কারণ গত 4 বছরে নায়ক সাহেব একদমই হাসেনি, গম্ভীর আর রাগ ছিটিয়ে থাকতো তার সারা মুখে। অথচ আজ এই মেয়েকে পেয়ে সে হাসছে। একটু পরপরই রাগের বদলে প্রশান্তি ছুড়ে যাচ্ছে মনের মাঝে। হয়তো নিজের প্রিয় কিছু ফিরে পাওয়ার প্রশান্তি। এই মেয়েকে বাঁচাতে চায় সে, নিজের কাছে আগলে রাখতে চায়। সেটার জন্য যদি জোর করতে হয় তবে জোরই। মিস আরশি, তুমি ভাবতে থাকো থাকবে কিনা। যদি ভাবনা শেষে উত্তর না হয় তাতেও আমার সমস্যা নেই, কারণ জোর করে আটকে রাখবো। আশির কাছে গিয়ে বাঁকা হাসি টেনে বলল আয়াজ। আশি একদম পিছিয়ে গেল আর হাত তুলে বলল, দেখুন। কথাটা সমাপ্ত করার আগেই আয়াজ হাত দিয়ে থামিয়ে দিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল নিশাদের নাম। রিসিভ করতেই আয়াজের মুখে হাসি ফুটে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, আই এম কামিং। তোমার কাছে 1 ঘন্টা আছে মিস আরশি, মনোযোগ দিয়ে ভেবো, কিন্তু মাথায় বেশি প্রেশার দিও না। কথাটা বলেই বের হয়ে গেল আয়াজ। বাইকে বের হতে দেখে আনহা আয়াজের রুমে এলো। এসে দেখলো আরশি মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। আমার ভাইয়াটা এমনই, খুবই রহস্যময়। কারো মিষ্টি কথার আওয়াজে সামনে মাথা তুলে তাকালো আরশি। তাকিয়ে দেখলো তার বয়সী খুব সুন্দর একটা মেয়ে। গায়ের রং একদম সাদা, ঠিক মিস্টার নায়কের মতো। খুব মিষ্টি দেখতে মেয়েটা। মেয়েটার কথায় আরশি ঠিক বুঝতে পারছে না এটা আয়াজের বোন। তানহা আরশির পাশে এসে বসলো, হাত বাড়িয়ে বলল, হাই ভাইয়ার প্রিয়তা, আমি আনহা। এইবার মেডিকেলে ভর্তি হয়েছি। আর তুমি? তানহার প্রিয়তা ডাকায় ব্রুকুসকে এলো আরশির। শুধু প্রিয়তা বললেই হতো, কিন্তু বায়ার প্রিয়তা বলল তাই সে সরাসরি বলেই ফেললো। প্রিয়তা আবার কে? আমার নাম তো আরশি। প্রিয়তা কেন বললে? ঘাবড়ে গেল আনহা। তার ভাই বাহিরে যাওয়ার সময় কঠোর গলায় বলে গিয়েছে আরশিকে যেন উল্টাপাল্টা কিছু বলে প্রেশার না দেয়। আজ যদি জানতে পারে তবে তার আজ রক্ষা নেই। তাই আমতামতা করে বলল, আরে তুমি ভুল শুনেছ। আমি আমি তো ভাইয়ার গেস্টকে বলেছিলাম। তুমি বেশি চিন্তা করে শুধু শুধু প্রেশার নিচ্ছ, তাই তো এমন ভুলভাল শুনছো। কথাটা বলে হিহি করে হেসে উঠল তানহা। সত্য চাপিয়ে রাখা যে কত কষ্ট বেচারি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তানহার কথার ধরন দেখে আরশিও তানহার সাথে হেসে উঠল। মনে হচ্ছে দুজন দুজনে কত চেনা। হেসে হেসে আয়াজকে নিয়ে পরিবার নিয়ে ভিন্ন আড্ডায় মেতে উঠল দুজন।
এত কম সময়েই ভাব হয়ে গেল দুজনের। না হয়ে উপায় আছে কি? কারণ তারা দুজনেই তো অত্যধিক মিশুক। আপনার সাহস কি করে হলো মিস্টার আয়াজ আমাকে খেলে তুলে আনার? সবার সামনে আমি আপনার মুখোশ খুলে দেব। নায়ক সেজে সবার মন জয় করেছেন, কিন্তু আপনার এই রহস্যময় চেহারাটা কয়জনই বা চিনে? আমি সবাইকে বলে দিব আপনি একজন মাফিয়া। সাথে সাথেই আয়াজ লোকটির কপালে বন্দুক তাক করে বলে উঠল, বাঁচলে তো খুলবি। আমি যতক্ষণ না চাইবো কেউ আমার নায়ক বা মাফিয়া হওয়ার কারণ জানতে পারবে না। পৃথিবীতে ভালো মানুষের বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু তোর মতো জানোয়ারের না যে আমার প্রিয়তাকে কেড়ে নিতে চাই। কথাটা বলেই গুলি চালিয়ে দিল লোকটির কপাল বরাবর। লোকটি চেয়ার নিয়ে ঢিলে পড়ল। গুলি চালানোর সময়ও আয়াজের মুখে হাসি লেগেছিল। এমন দৃশ্য দেখে কেঁপে উঠল নিশাত। 3 বছর ধরেই দেখছে, তবুও তার এই কাঁপাকাঁপি শেষ হয় না। কাঁপাকাঁপি নিয়েই বিড়বিড় করে বলল, খুন করার সময় হাসছে, নিশ্চিত স্যারকে মেয়েটা ভূত হয়ে বর করেছে। আমার মনের ঘরে প্রবেশ তোমার শ্যামলতা, হৃদয়ে উচ্চারিত শব্দ তুমি প্রিয়তা। কবিতাটা পড়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল আরশি। মনে মনে বলে উঠল, মিস্টার নায়ক আবার কবিও? আর কে এই প্রিয়তা? তখন আনহার কানেও প্রিয়তা শুনলাম, আর এখন এই চিরকুটে ও কবিতায় প্রিয়তাকে নিয়ে লেখা। মিস্টার নায়কের ভালোবাসার মানুষ নয় তো, কিন্তু সবাই জানে ওনার কোনো জিএফ নেই। নিশ্চয়ই প্রিয়তা ওনার জিএফ, কিন্তু উনি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। এত লুকোচুরি কেন খেলেন আপনি নায়ক সাহেব? কথাটা মনে মনে বলতেই নিজের হাসি পেল আরশির। হঠাৎই আরশির মনে এলো, মিস্টার নায়ক যে আমাদের বিয়ের কাবিননামা দেখালো এবং ওনার কাছে থাকতেও বাধ্য করছেন। প্রিয়তা নামের মেয়েটি যদি ওনার ভালোবাসাই হয়, তবে আমায় কেন বিয়ে করলো? কিছুই মাথায় ঢুকছে না। এই কেমন জালে ফেসে গেলাম আমি। প্রথমে মধ্যরাত্রে চাচির বাড়ি থেকে বের করে দেওয়া, তারপর অ্যাক্সিডেন্ট, ওনার সাথে দেখা হওয়া, আর উনি আমাকে নিজের বউ বলে দাবি করা। কি হচ্ছে? কেন? কিছুই বুঝতে পারছি না আমি। আমার কেন মনে হচ্ছে সব কিছুর উত্তর এই নায়ক সাহেবের কাছেই আছে? যাব না আমি, নায়ক সাহেব, যাব না। আমাকে সব রহস্য জানতে হবে, আর তা জানার একমাত্র উপায় আপনি। কিছুক্ষণ আগেই রুমে একা একা বসে ভালো লাগছিল না। আনহা চলে গেছে প্রায় আধা ঘন্টা হবে। বোরিং লাগছিল, তাই রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। খুব সুন্দর একটা বড় রুমটা, তার চেয়েও বেশি সুন্দর বারান্দাটা। বারান্দাটা খোলামেলা, শুধু অর্ধেক অংশে কাচ দেওয়া। বারান্দার দেওয়ালে খুব সুন্দর সুন্দর ফ্রেমে বাঁধানো প্রকৃতির ছবি টানানো। ছবিগুলো খুব নিখুঁতভাবে তোলা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে সেই ব্যক্তিই ছবিগুলো তুলেছে নিশ্চয়ই। অসাধারণ ফটোগ্রাফার সে। অসংখ্য সুন্দর সুন্দর ফুল গাছ আছে বারান্দায়, কালো, সাদা, লাল কালারের গোলাপে ভরপুর। সবুজ কার্পেট বেছানো, এক পাশে বেতের দুটো মোড়া, আর তার মাঝে কাছের ছোট টেবিল। আরশি আনমনেই বলল, বাহ, নায়ক সাহেব তো বড্ড ফুল প্রেমিক। হঠাৎই আরশি নজর পড়ল বারান্দার পাশে থাকা বড় কাঠগোলাপের গাছটার দিকে। এত বড় কাঠগোলাপ গাছ সে আগে কখনোই দেখেনি। গাছে এত কাঠগোলাপ দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠল সে, কারণ কাঠগোলাপ তার পছন্দের ফুল। বারান্দা থেকেই হাত বাড়িয়ে অনেকগুলো কাঠগোলাপ পেরে নিল সে। রুমে এসে মনটা খারাপ হয়ে গেল তার, কারণ সে ভেবেছিল বেনি করে চুলে কাঠগোলাপ লাগাবে, কিন্তু তার ডান হাতে ব্যথা। তাই মন খারাপ নিয়েই এগিয়ে গেল বুক সেলফের দিকে। গিয়ে প্রথমে একটা বই হাতে নিয়ে দেখলো ইংরেজি একটা উপন্যাসের বই। এইসব আরশির মাথায় ঢোকে না, তাই সে সেটা সেখানেই রেখে দিল। আরেকটা বই হাতে নিয়ে দেখলো রোমান্টিক উপন্যাস। এভাবে দেখতে দেখতে তার নজর কাড়ল একটা কর্নারে রাখা কাচের পাত্রের দিকে, এবং তার মধ্যে থাকা অসংখ্য লাল, নীল, সবুজের বিভিন্ন রঙের চিরকুটগুলো। গ্লুকোজকে এলো তার। এই মুহূর্তে এত সুন্দর করে এক কর্নারে লুকিয়ে রাখা চিরকুটগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করছে। তার মন প্রথমেই চিরকুটগুলো পড়তে চাইল। অনুমতি ছাড়া অন্যের জিনিস ধরা ঠিক না, তাই সেই দমে গেল। কিন্তু শেষ পর্যন্ত নিজের কৌতূহল দমাতে না পেরে একটা চিরকুটের বাস খুলে পড়েই ফেলল। তাতে খুব সুন্দর করেই ওই কবিতাটা লেখা ছিল। ঠিক 1 ঘন্টা পরে ব্রেক করলো আয়াজ। তার পিছু পিছু রুমে হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে একজন সার্ভেন্ট প্রবেশ করলো। রুমে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে আরশিকে দেখতে পেল না। আয়াজ ইশারায় সার্ভেন্টকে ব্যাগ রেখে যেতে বলল। আয়াজ তার পা বাড়ালো বারান্দার দিকে। সে ভালো করে জানে আরশিকে সেখানেই পাবে। এই রুম থেকে বের হওয়া আরশি সম্ভব না, কারণ রুমের বাহিরে 2 জন গার্ডকে পাহারায় রেখে গিয়েছিল সে। কারো গরম নিঃশ্বাসের উত্তাপ আরশির গায়ে ছুঁড়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিল। কারো গরম নিঃশ্বাসের উত্তাপ আরশির গায়ে ছুঁয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিল সে।
তার বোঝা হয়ে গেছে পিছনে আয়াজ দাঁড়িয়ে আছে, কারণ আনহার কাছে শুনেছে আয়াজ অনুমতি ব্যতীত কারো সাহস নেই এই রুমে আসার। আয়াজ আরশির আরেকটু কাছে গিয়ে কানে ফু দিল, নেশাময় কণ্ঠে ডাকলো। মিস আরশি। শরীরে প্রতিটি লোম দাঁড়িয়ে গেল সামান্য এই ডাকে। ভালো লাগা ছেয়ে গেল মনের প্রতিটি কোণায়। মনে মনে ভাবলো আরশি, কি অদ্ভুত ওনার কণ্ঠটা, এত নেশাময় কেন? সামান্য নাম ধরে ডাকায় এত ভালো লাগা ছেয়ে গেল কেন? ঘুরে দাঁড়ালো আরশি। আয়াজ একদম কাছে গিয়ে দাঁড়ায়, উষ্ঠদয় গিয়ে ঠেকলো আয়াজের বুকে। সাথে সাথেই একদম পিছিয়ে গেল আয়াজ। মুখে তীব্রতার হাসি ফুটিয়ে চেয়ে রইল আরশির পানে, আর আরশি বাচারি তো জমে একদম বরফ হয়ে গেল। এ কি করলো সে? সে তো ইচ্ছে করে করেনি, ভেবেছিল নায়ক সাহেব চলে গিয়েছে। ছি আরশি, কি ভাবছেন উনি? উনি কি বুঝতে পারছেন আমি এইটা ইচ্ছে করে করিনি? আরশি কোনো মতে তুতলিয়ে বলল, আমি ইচ্ছে করে করিনি নায়ক সাহেব, আমি তো। আর কিছু বলার আগেই আয়াজ কোমর জড়িয়ে নিজের কাছে টেনে কানের কাছে মুখ নিয়ে বলল, ইটস ওকে মিস আরশি, যেইভাবে করেছো তোমার অষ্টদয়ের প্রথম ছোঁয়ায় হৃদয় আমার পরিতৃপ্ত। কথাটা বলেই কানে ঠোঁটে স্পর্শ নিয়ে রুমে চলে গেল। কান গরম হয়ে গেল আরশির, দেহ মন সব ওইখানে থমকে গেল। কিছুক্ষণ পর হুঁশ আসতেই মনে মনে ফুঁসে উঠল, নিশ্চয়ই চরিত্রে দোষ আছে, নইলে কি এই খচ্চর নায়ক সাহেব চিরকুট লিখে তার প্রিয়তার নামে আবার আমাকে বউ বলে দাবি করে, লুতুপুতু করতে আসে। ভাগ্যিস আমায় বাঁচিয়েছিলেন মিস্টার নায়ক, নয়তো খুব খারাপ হতো। আর ফুসফুস করতে হবে না, রুমে আসুন মিস আরশি। মাথা নিচু করে রুমে আসলো আরশি। যতই মনে মনে ফুসফুস করুক না কেন, এই লোককে ভয়ও লাগছে তার। এত রহস্যময় মানুষ আগে দেখিনি সে। টিভির স্ক্রিনে তো অলওয়েজ একটা হাসি মাখা মানুষকে দেখতে পেত, যার অভিনয়ও খুব নিখুঁত। ভাগ্যবশত আজ এই লোকের কাছে না আসলে কখনো জানতেই পারতো না লোকটা কত লুকোচুরি খেলেছে। তো কি ডিসিশন নিলেন? আমি থাকবো নায়ক সাহেব, কিন্তু তার বিনিময়ে আপনাকে সবকিছু খুলে বলতে হবে। সবুরে মেওয়া ফলে জানেন তো মিস আরশি, তো সবুর করুন, যদি পারো তো বিশ্বাস রাখো। আর কোনো কথা নেই, ওষুধ খাওয়ার সময় হয়েছে, জলদি সুস্থ হতে হবে তোমায়, তোমার সুস্থতা অনেক জরুরি। কথাটা কেমন যেন লাগলো আরশির। মানে কিছু নেই, এখানে তোমার কাপড় আছে, গোসল সেরে নাও। আর হ্যাঁ, মাথায় পানি দিও না, কপালের ব্যান্ডেজ ভিজে যাবে। আচ্ছা। আরশি যেতে নিলে, শোনো, জি। তোমার ডান হাতে তো ব্যান্ডেজ, তুমি একা তো পারবে না, আমি না হয় আনহা মানে আমার ছোট বোনকে ডেকে দেই। এত ভাবতে হবে না নায়ক সাহেব, হাতের অবস্থাটা এতটাও জটিল না, আমি নিজেই পারবো। ঠিক আছে, সাবধানে। হুম। আরশি যেতেই আয়াজও অন্য রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে জানালো ডাইনিং টেবিলে খাবার সাজাতে। রুমে এসে দেখলো আরশি খাটে বসে আছে, পরনে তার লাল কালো মিশ্রণে একটা 3 পিস। এত সাধারণ মেয়েটাকে অসাধারণ লাগছে আয়াজের কাছে। মনে পড়ে গেল সেই লালপরীর হাসির মুহূর্ত। চোখ দুটো বন্ধ করে আবারও মেলে আরশি দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল। চলুন ম্যাম। আয়াজের হাতটা ধরেই নিচে নেমে আসলো আরশি। টেবিলের কাছে আসতেই চেয়ার টেনে নিল আয়াজ। আয়াজের মুখের দিকে তাকিয়ে বসে পড়লো সে। আয়াজও পাশে চেয়ার টেনে বসে পড়লো। চেয়ারে বসার পর মাথা উঁচু করে চারপাশে তাকিয়ে চোখ দুটো বড় বড় করে ফেললো আরশি। আরশির দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে সবাই। আরশি বেচারি তো পারছে না, লজ্জায় টেবিলের নিচে ঢুকে যাচ্ছে। আরশির এত লজ্জা পাওয়ার কারণ হলো তার নায়ক সাহেব, যিনি নিজ হাতে আরশিকে খাওয়াচ্ছেন, খুব যত্ন করে, একদম বাচ্চাদের মতো। আরশি ডান হাতে ব্যান্ডেজ থাকায় বারবার না করা সত্ত্বেও তাকে আয়াজের হাতেই খেতে হচ্ছে। আরশি লজ্জায় মাথা নিচু করে খাবার গিলছে আর ভাবছে, একদিনের পরিচয়ে লোকটাকে এত কাছের মনে হচ্ছে। লোকটার কেয়ারগুলো মনটাকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। অদ্ভুত, আপনি নায়ক সাহেব কখনো রাগ করছেন তো কখনো কেয়ার করছেন, আবার কখনো রহস্যময় হয়ে উঠছেন। মন বলছে আপনার সব কথা বিশ্বাস করে নিতে, মন বলছে সত্যি হোক মিথ্যা হোক আপনার আমাকে বউ দাবি করাটা মেনে নিতে। আরশির ভাবনার ছেদ ঘটল আয়াজের ডাকে। মাথা তুলে আয়াজের দিকে তাকালো। ওষুধটা খেয়ে নাও। ওষুধ খেয়ে আরশি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। তানহাও তার পাশে বসলো। এসে বলে উঠলো, কি ভাইয়ের হাতে খেতে কেমন লাগলো? ভালোই তো লাগলো। আরশির কথায় হেসে উঠল আনহা। তাদের সাথে যোগ দিল আনহার মামাতো ভাই বোন। তখন তাদের দেখেই আরশির চোখ বড় বড় হয়ে গিয়েছিল লজ্জায়। সে আয়াজের সাথে মাথা নিচু করে আসায় কাউকে দেখতে পায়নি।
কিন্তু সবাই তো তাকে দেখেছে আয়াজের হাত ধরে আসতে। সেটা ভেবেই লজ্জায় চোখ দুটো বড় বড় হয়ে গেল। আয়াজ তার মামা মামি সবার কাছেই আরশিকে নিজের বউ হিসেবে পরিচয় দিয়েছে। সন্ধ্যা থেকে আয়াজের ডাকে রুমে এলো আরশি। এতক্ষণ তানহার সাথে তার রুমেই ছিল সে। আরশি আয়াজের রুমে নক করলো। কামিং। রুমে এসে দেখলো আয়াজ ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু করছে। আরশি আরেকটু কাছে এসে দাঁড়াতেই আয়াজ উঠে দাঁড়ালো। বসো। জি। ফ্লোরে বসো। কেন? বসতে বলেছি। আয়াজের রাগী স্বর কানে যেতেই সে ফ্লোরে বসে পড়ল। আয়াজ একটা চিরুনি হাতে নিয়ে বিছানায় বসলো। পিছনে দাঁড়িয়ে আছে। একদম স্পষ্ট বেশি উঠলো আয়াজের চেহারাটা। আরশির মনে হলো আয়াজের মতো এত সুদর্শন ছেলের সাথে একদম বেমানান লাগছে আমাকে। কোথায় আমি আর কোথায় এই নায়ক সাহেব? এত ভেবে লাভ নেই আরশি, তোর অপেক্ষা শুধু রহস্যের উন্মোচনের। হালকা করে একটা নিঃশ্বাস ছেড়ে আয়নার দৃশ্যমান আয়াজের চোখের দিকে তাকিয়ে বলল, জানি আরশি অর্থ আয়না। তুমি এই আরশির মতোই স্বচ্ছ। হঠাৎ আরশি অনুভব করলো আয়াজ তার বেনিতে কিছু গেঁথে দিয়েছে। আয়নার দিকে তাকে দেখলো আয়াজের হাতে কাঠগোলাপ। খুব বেশি অবাক হলো আরশি, তার চেয়েও অনেক বেশি মুগ্ধ হলো। কাঠগোলাপগুলো গাঁথা শেষ হলেই আরশি খুশিতে আয়াজের কাছে গেল। তার খেয়ালই নেই সে আয়াজের কতটা কাছে চলে গিয়েছে। বিন্দু পরিমাণও ফাঁক নেই দুজনে মাঝে। আয়াজ আরশির এত কাছে আসায় যেন ঘুরে চলে গেল। ওইদিকে আরশি খুশিতে আত্মহারা হয়ে বারবার বলেই যাচ্ছে, আপনি কিভাবে বুঝলেন নায়ক সাহেব আমার বেনি করে কাঠগোলাপ দিতে ইচ্ছে করছিল? আয়াজ সব শুনছে, কিন্তু তার মন বারবার তাকে আরশির দিকে টানছে। আরশির দিকে ঝুঁকে গালে ঠোঁটের স্পর্শ দিয়ে বারান্দায় চলে গেল সে। এক পলকের জন্য স্তব্ধ হয়ে গেল আরশি। দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। সকালে বারান্দায় দাঁড়িয়ে সকালের হাওয়া নিজের গায়ে মাখিয়ে নিচ্ছে আরশি। রাতে মাথা ব্যথাটা একটু বেড়েছিল। এমনিতেও রাতে আনহার ফোন আলাপে ভালো ঘুম হয়নি তার ঘুম খুব পাতলা। ভালো করে বুঝতে পেরেছে আনহার বিশেষ কেউ রয়েছে। বিশেষ কেউ শব্দটা ভেবেই হাসি পেল তার কখনো বিশেষ কেউ হয়নি। একজনের সাথে বিয়ে ঠিক হলো, কিন্তু উল্টো তার বাবা মাই আবার তাড়িয়ে দিল। মানুষটা খোঁজও নিল না, আরেকজন বউ বলে দাবি করছে। কেউ নেই তোর আরশি, কেউ নেই। কথাটা বিবির করে বলল আরশি। একটা দীর্ঘশ্বাস ছাড়লো। স্পষ্ট কণ্ঠে উচ্চারিত করলো, চা খেতে পারলে একটু শান্তি অনুভব হতো। বড্ড চাপেনিক সে। আগে সকাল বিকাল নিয়ম করে চা খেত। দরজা কেউ করা নাড়ার শব্দ রুমের দিকে এগিয়ে গেল সে। দরজা খুলতেই মেয়েটা বলে উঠল, ম্যাম, স্যার আপনাকে ডাকছে। আচ্ছা আসছি। রুমে গিয়ে দেখলো আয়াজ নেই। বারান্দায় গিয়ে দেখলো আয়াজ রেলিংয়ে বর দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আরশির উপস্থিতি টের পেয়ে আয়াজ ঘুরে দাঁড়ালো। ছোট টেবিলের উপর থেকে এক কাপ চা এগিয়ে দিয়ে বলল, আসুন মিস আরশি, চা খেতে খেতে ভোর বিলাস করি। জ্যোৎস্না বিলাস শুনেছি, ভোর বিলাস আবার হয় নাকি? আয়াজ চায়ের কাপটা আরশির হাতে ধরিয়ে দিয়ে বলল, চাইলে সবই হয়। হাতের ব্যথাটা সেরে গেছে। কাপ ধরতে তেমন কোনো সমস্যা হয়নি। আয়াজের পাশে এসেও দাঁড়ালো আরশি। চায়ের চুমুক দিতে দিতে ভাবলো, এই লোকটা কিভাবে আমার মনের কথা বুঝে যায়?
কেন একদিনের পরিচয়ে মনের মধ্যে অজানা অনুভূতি গ্রাস করছে এই লোকটার প্রতি। মায়ায় ফেলতে চাইছেন নায়ক সাহেব, তবে আপনার যে প্রিয়তা আছে। আয়াজ আরশির সামনে একটা পার্স এগিয়ে দিল। পার্সটা পেয়ে আরশি সাথে সাথেই কেড়ে নিল, যেন নিজের মূল্যবান কিছু ফিরে পেয়েছে। পার্স খুলে দেখে নিল আরশি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সারা রাত সে ভেবে কষ্ট পাচ্ছিল, বাবার দেয়া শেষ জিনিসটাও সে রক্ষা করতে পারলো না। তার মনে হচ্ছে আজকে যতই ধন্যবাদ দিব সেটাও কম হবে। ওদিন যখন আয়াত যখন আরশিকে করে নিয়ে চলে যাচ্ছিল, তখন নিশাদের চোখ পড়ে পাঁচটার দিকে। আরশির মনে করে সে এটা নিয়ে আসে। সে নিজেও হয়তো জানে না কত বড় উপকার করেছে সে। গেট রেডি মিস আরশি, কিসের জন্য? সিলেট যাচ্ছি আমরা। আমরা মানে? তুমি আর আমি। কিন্তু কেন? নো মোর কোশ্চেন। আয়াজ কাছে দেয়ালে হাত রেখে তাকিয়ে আছে বাইরের দিকে। দরজা ঠেলে নিশাদ প্রবেশ করলো কেবিনে। বাইরের দিকে দৃষ্টি রেখেই প্রশ্ন ছুড়ল, আপডেট কি নিশাদ? স্যার, ইফাজ দেশে ফিরেছে। ভালো নিউজ। আর বাকিটা? মাছ আমাদের জালে খুব শীঘ্রই ফাটছে স্যার। ওকে, ইউ মে গো নাও। নিশাদ যেতেই নিজের হাতে থাকা ছোট নাইটটাপ চেপে ধরলো আয়াজ। গড়গড়িয়ে রক্ত পড়তে লাগলো। রক্তিম হয়ে উঠল সারা মুখ। বাঁকা হেসে বলল, আর কত লুকোচুরি ইফাজ, ওয়েলকাম ব্যাক। এমন শ্যামবতী কন্যা খিলখিল করে হেসে যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি মেয়ের সাথে। মেয়েটির পরনে লাল শাড়ি, খালি পায়ে ঘাসের উপরে দাঁড়িয়ে আছে, পায়ে আলতা লাগানো। লাল কাচের চুড়িগুলো তার হাত নাড়ানোর তালে তালে রিনঝিন আওয়াজ তুলছে। মুগ্ধ হলো আয়াজ। মুহূর্তেই তার হৃৎপিণ্ডে শুরু হলো ঝড়। মেয়েটাকে আরও কাছ থেকে দেখার জন্য কিছুটা কাছে এগিয়ে গেল সে। মেয়েটার তো কোনো দিকেই খেয়াল নেই, সে তার মতোই ব্যস্ত। বাতাসে তার খোলা চুলগুলো এলোমেলো উঠছে, অথচ সেই মানুষটা তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এত পিচ্চি একটা মেয়ে শাড়ি পরেছে, বয়স আর কত হবে, 14 কি 15? একটু হাসলো আয়াজ। হাতে কারো স্পর্শ পেয়ে চোখ দুটি খুললো আয়াজ। দেখলো তার হাতে আরশির হাত। একটু হাসলো আয়াজ, নিজের হাতের দিকে তাকিয়ে রইল। আরশি বুঝতে পেরে লজ্জায় নিজের হাতটা সরিয়ে নিল। গাড়িতে বসে জানালা দিয়ে সে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর আয়াজের দিকে ফিরে দেখলো আয়াজ সিটে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে। কতক্ষণ মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজের মুখ পানে। আরশি বেশ বুঝতে পারছে কিছু বেহায়া অনুভূতি করা নড়ছে তার মনে আয়াজের প্রতি। তাই তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিতে গেলে নজর পড়ে আয়াজের ব্যান্ডেজ করা হাতে। মনটা কেমন করে উঠলো তার আয়াজের কাটা হাতটা দেখে। বারবার সে আয়াজকে ডাকতে লাগলো তার হাত কিভাবে কাটলো জানার জন্য, কিন্তু আয়াজ সে তো ব্যস্ত ছিল অতীতের কিছু মধুর স্মৃতি নিয়ে ভাবতে। আরশি ভাবলো আয়াজ হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই সে আলতো করে আয়াজের ব্যান্ডেজে হাত বোলালো। সাথে সাথেই আয়াজ চোখ মিলে তাকালো। আরশির চোখ লজ্জা ও আতঙ্ক দেখতে পেয়ে দুষ্টুমি সুরে বলল, যেখানে সেখানে সুযোগ নেবেন না মিস আরশি। হাত কিভাবে কাটলো নায়ক সাহেব? নিজের লজ্জা কোনো মতে নিবারণ করে প্রশ্নটা করলো আরশি। তেমন কিছু না, ছুরি দিয়ে আপেল কাটতে গিয়ে লেগে গেল। কেন যে আরশির কথাটা বিশেষ হলো না? এত সার্ভেন্ট থাকতে আয়াজ নিজে আপেল কেটে খাবে? আরশি একটু রসাত্মক ভঙ্গিতে প্রশ্ন করলো, আপনি আপেলও খান? খাই তো, আরো অনেক কিছু খাই। এই ধরো যেমন। ভয় দেখানোর জন্য আরশির একদম কাছে ঝুঁকে ঠোঁটের দিকে তাকিয়ে কথা বলল আয়াজ। আর আরশি সে তো ভয়ে একদম সিটের সাথে মিশে গেছে। আয়াজের ঠোঁটের দিকে তাকানো বুঝতে পেরে এক হাতে ঠোঁটর চেপে ধরল। আরশির ভয় পাওয়া ফেস দেখে অনেক মজা পেল সে। হেসে সরে গেল আরশির উপর থেকে। প্রায় ঘন্টাখানেক পর তারা এসে পৌঁছালো সিলেটে। রাত হয়ে গেছে, আগে থেকেই রিসোর্ট বুকিং করা আছে। একজন গার্ড এসে আয়াজের পাশের দরজা খুলে দিল। আয়াজ নেমে আরশির পাশে গিয়ে নিজে দরজা খুলে আরশিকে নামতে ইশারা করলো। অবাক হলো সব গার্ডরা এবং ওইখানে উপস্থিত সবাই। আরশি নেমে এলে আয়াজ নিজের হাতের মুঠোয় আরশির হাতটা নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আরশি আবারও তাকিয়ে রইল তার নায়ক সাহেবের দিকে। আয়াজের পাশে একটা মেয়েকে দেখে, তাও আবার তার হাত ধরে রেখেছে দেখে সবাই যেন আকাশ থেকে পড়ল। চারিদিকে এত মানুষ আর শুটিংয়ের জিনিস দেখে আরশির আর বুঝতে বাকি রইল না আয়াজ শুটিংয়ের জন্য এইখানে এসেছে, কিন্তু তাকে কেন নিয়ে এসেছে কিছুই বুঝতে পারছে না সে। এই দুদিনে সে বুঝতে পেরেছে
আয়াজকে বোঝার সাধ্যি তার নেই। আয়াজের সাথে জড়িয়ে আছে তার অতীত, এতটুকুই বুঝতে পারছে সে। দূর থেকে একটা মেয়ে এগিয়ে এলো তার দিকে। আরশি মেয়েটাকে চিনে, আয়াজের সাথে একটা মুভিতে নায়িকা হিসেবে দেখেছিল সে। নাম স্নিগ্ধা, দেখতে খুবই সুন্দরী। স্নিগ্ধার প্রথম নজর পড়ল আয়াজের হাতে নিবন্ধ আরশির হাতটার দিকে। চোখটা ছলছল করে উঠল। স্নিগ্ধার নজর এড়ালো না আরশির। প্রথমে অস্বস্তি লাগলেও পর মুহূর্তে আয়াজের হাতটা সে নিজেও অনেক শক্ত করে ধরল। বাঁকা হাসলো আয়াজ। আরশি জানে স্নিগ্ধা আয়াজকে ভালোবাসে। বহুবার বিভিন্ন অনুষ্ঠানে সবার সামনে প্রপোজ করেছে আয়াজকে, কিন্তু আয়াজ সে বরাবরই ছিল গম্ভীর। তার উত্তর ছিল না। কারণ তার মনে যে বহু বছর আগে তার প্রিয়তাকে কেড়ে নিয়েছে। এক মুহূর্তে দেখা স্নিগ্ধা আয়াজের দিকে ছলছল চোখে তাকালো, কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলো, এ কে আয়াস? বউ। চোখ দুটো ছাপিয়ে জল নেমে এলো স্নিগ্ধার। আয়াজের মুখে বউ শব্দটা শুনে মানে? বউ মানে বউ, আমার বউ। আশিকে এক হাতে জড়িয়ে নিজের বুকের মাঝে টেনে তাচ্ছিল্য সরে উত্তর দিল আয়াজ। দৌড়ে চলে গেল স্নিগ্ধা। আর কিছু শুনতে পারবে না সে। সবাই প্রথমে একটু অবাক হলেও পরে কাছে এসে ক্রঙ্গে জানাতে লাগলো। বেশ লজ্জা লাগছিল আশির। তা বুঝতে পেরে আয়াজ বলে উঠল, জার্নি করে এসেছি, আমার বউয়ের শরীর খারাপ করছে তো, পরে দেখা হবে গাইস। রুমে এসে আশি প্রথমে গোসল সেরে নিল। এত জার্নি করে এসে মাথা কেমন যেন বারবার লাগছিল। ওয়াশরুম থেকে এসে দেখে আয়াজ বসে আছে বিছানায়। একই রুমে উঠেছে দুজন। এটাই আয়াজেরই ডিসিশন। সে আশিকে চোখে চোখে রাখতে চায়, আর কিছু হারাতে চায় না। আশি বের হতেই আয়াজ ফ্রেশ হতে চলে গেল। আয়নার সামনে আশিকে বেজা চলে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন ঘোর লেগে গেল আয়াজ। কি স্নিগ্ধময়! শ্যামলা মেয়েরা কি এতই স্নিগ্ধ আর এতই মায়াবী হয় নাকি? আয়াজের কাছে আশিকে এত মায়াবী মনে হয়। পিছন থেকে আরশি কোমর জড়িয়ে ধরল সে। কেঁপে উঠল আরশি। আরশি চুলগুলোতে নাক ঘষে ঘ্রাণ নিল সে। চুলগুলো সরিয়ে এক পাশে রাখলো, বেজাগারে ঠোঁট ছোঁয়ালো। আয়াজের হাত দুটো খামচে ধরল আরশি। চোখ দুটো বন্ধ করে নিল। একের পর এক ঠোঁটে স্পর্শ দিয়ে বলে দিতে লাগলো আয়াজ। কোমর ছেড়ে দিয়ে আরশিকে নিজের দিকে ফিরাল। বন্ধ চোখে ঠোঁটে ছোঁয়া দিল। তারপর আরশির কম্পনরত ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই ধাক্কা দিয়ে সরে দিল আরশি। কয়েক পা পিছিয়ে গেল আয়াজ। পড়ে যেতে নিয়েও নিজেকে সামনে নিল সে। রাগ হলো তার। আরশির দিকে তেড়ে যেতেই আরশি আঙুল তুলে ওখানেই দাঁড়ান নায়ক সাহেব। চমকালো আয়াজ আরশির সাহস দেখে। আরশির ভেতরে ভেতরে ভয় লাগলেও একটা কথা মনে পড়তেই কিছুটা সাহস জুগিয়ে বলল, কোন অধিকারে আপনি আমার কাছে আসছেন? স্বামীর অধিকারে। ওই বিয়ের কাবিরনামা সত্য হলেও সেটা আমি মানি না, কারণ আমি নিজের ইচ্ছায় কখনো স্বাক্ষর করেছি বলে মনে পড়ছে না। অন্য কাউকে ভালোবেসে আমার কাছে কেন মিথ্যা দাবি নিয়ে আসছেন? অন্য কাউকে মানে? অন্য কেউ মানে আপনার প্রিয়তা। প্রিয়তার নামে চিরকুট লিখে আবার আমার সাথে অসভ্যতামি নষ্টমি করতে আসেন। আয়াজ আরশির তার প্রিয়তার জন্য চিরকুট লিখার কথাটায় অভিমান ছিল বুঝে প্রথমে মনে মনে হাসি পেলেও আরশির বলা নষ্টামি শব্দটা শুনে চোখ দুটো লাল হয়ে গেল। আর ঠেলে চেপে ধরল দেয়ালের সাথে। মাথায় একটু ব্যথা পেল আরশি, কিন্তু একদম চুপ রইল। বাহু দুটো শক্ত করে চেপে ধরল। আমি নষ্টামি করি তাই না? কি নষ্টামি করেছি তোর সাথে বল? তোর ইজ্জত কেড়ে নিছি? আর তোর সাহস কি করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? লজ্জা পেল না তোর কারো পার্সোনাল জিনিসে নজর দিতে? নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না সে। এই মেয়েটা কেন তার পবিত্র ছোঁয়াগুলোকে নষ্টামি নাম দেবে? আর টাচ করব না এই মেয়েকে, আর কক্ষনো না। আরশির বাহু ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল সে। ওইখানে হাঁটু গেড়ে বসে পড়লো আরশি। চোখের জল একদমই কোনো বাদই মানছে না। আমি তো রাগে অভিমানে বলে ফেলেছি, ক্ষমা করবেন আমায় নায়ক সাহেব, ক্ষমা করবেন। দুদিনের পরিচয়ে নিজের মনে আপনার প্রতি অনুভূতির বাসা বেঁধে ফেলেছি। আপনার কাছে আসা, আপনার করা কেয়ার পাগল করে দিয়েছে আমায়। আমার কি দোষ বলুন? বাবা মা মারা যাওয়ার পর কেউ তো আমায় এভাবে আগলে রাখেনি। দীর্ঘদিন পর কেউ আমায় এত সুন্দর করে আগলে রেখেছে, কেয়ার করেছে, আমার মনে নতুন এক অনুভূতির জন্ম দিয়েছে। যদি আপনার জীবনে অন্য কেউ থেকেই থাকে, তবে কেন আমাকে নিজের এত কাছে টানলেন? কেন আমার মনে এমন অনুভূতির জন্ম দিলেন? কষ্ট হচ্ছে আমার, অনেক কষ্ট হচ্ছে আপনাকে আঘাত করে। প্লিজ ক্ষমা করবেন। নিজে নিজেই কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল আরশি। বাহিরে একটা বেঞ্চে বসলো আয়াজ। চুলগুলো টেনে নিজেকে একটু শান্ত করে নিল সে। বড্ড অভিমান হচ্ছে তার আরশির প্রতি।
ভেবেছিল আরশিকে সারপ্রাইজ দিবে, আরশির সাথে রিলেটেড সব কিছু খুলে বলবে তার প্রিয়তার কথা। অনেক কষ্টে চোখ দুটো খুললো আরশি। রাতে যেখানে বসেছিল সেখানে নিজেকে আবিষ্কার করলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল সে। আরশি বুঝতে পারলো আয়াজ আর রুমে আসেন। আয়াজ হয়তো খুব রাগ করেছে, তারই বাকি দোষ। আয়াজ অন্য কাউকে ভালোবাসলে কেন তার কাছে আসবে, কেন তাকে আগলে রাখবে? তাই রাগে সে উল্টোপাল্টা বলে ফেলেছে। কোনো মতে উঠে দাঁড়ালো সে, বাহু দুটোতে ব্যথা অনুভব করলো। ফ্রেশ হয়ে আসতেই একজন ওয়েটার খাবার দিয়ে গেল। সে বুঝতে পারছে আয়াজই পাঠিয়েছে। তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিল সে। তার সরি বলতে হবে আয়াজকে, তাই তাড়াতাড়ি করে বের হয়ে এলো আয়াজের খোঁজে, কিন্তু কোথাও আয়াজের দেখা পেল না। দূর থেকে ড্রাইভার এগিয়ে আসছে তার। ম্যাম, স্যার বলেছেন আপনাকে নিয়ে যেতে। উনি কোথায়? উনি একটু আগেই বেরিয়েছেন জাফলং এর উদ্দেশ্যে, আজ তো শুটিং আছে। মনে কষ্ট অনুভব করলো আরশি। তাকে কি সাথে নিয়ে যেতে পারে না আয়াজ? আজ এত অবহেলা, এতই অভিমান করেছে নায়ক সাহেব। গাড়ি থেকে নেমে দাঁড়ালো আরশি। নিশাত ধরে এসে বলল, চলুন ম্যাম। আগে বলেছি আমায় ম্যাম বলবেন না ভাইয়া, আমি আপনার ছোট, আপনি আমায় আরশি বললেই ডাকবেন। ঠিক আছে চলো, স্যার অপেক্ষা করছে। আপনার স্যার আমার জন্য অপেক্ষা করলে কি আমায় ফেলে আসতো? বিড়বিড় করে বলল আরশি। কি হলো, চলো। জি চলুন। জাফলং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হলো আরশি। মন ভালো থাকলে হয়তো এতক্ষণে লাফিয়ে উঠতো। ছোটবেলা থেকেই প্রকৃতি খুব পছন্দ তার। বাবা মার কাছে সবসময় আবদার করতো ঘোরার জন্য, প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করার জন্য। কথাটা মনে পড়তেই চোখ ভরে এলো তার। আয়াজ দূর থেকেই আরশিকে লক্ষ্য করছে। যতই অভিমান করে দূরে থাকুক না কেন, দূর থেকেই সে আরশির খেয়াল রাখছে। করা সিকিউরিটির মাধ্যমেই আরশিকে এত দূর আনা হয়েছে। আয়াজকে দেখে আরশির মনটা খুশিতে ভরে গেল। এগিয়ে গেল তার দিকে, মুখে হাসি ফুটিয়ে বলল, নায়ক সাহেব। আরশি নিজের কথা শেষ হওয়ার আগেই আয়াজ আরশিকে পাশ কাটিয়ে চলে গেল। একবার ফিরেও তাকালো না। মনটা বিষণ্ণ হয়ে উঠল আরশির, তবুও সে দমবে না। আয়াজ শুটিং এর কাজে ব্যস্ত হয়ে পড়ল। শুটিং শেষ হলে না হয় আবার কথা বলবে আয়াজের সাথে। একটা পাথরের উপর বসে গালে হাত রেখে মনোযোগ দিয়ে আয়াজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশি। আয়াজ বুঝতে পারছে, কিন্তু অভিমানে সে আর আরশির দিকে তাকাচ্ছে না। কিন্তু আরশি তাতে ব্রক্ষেপ নেই, সে তো আয়াজকে দেখায় ব্যস্ত। কারো পাশে দাঁড়ানোর শব্দে পাশ ফিরে তাকালো, দেখলো নিশাত দাঁত কেলিয়ে চেয়ে আছে তার দিকে। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার খুব সুন্দর তাই না? আরশি বুঝলো নিশাত তার দৃষ্টি বুঝে। নায়ক সাহেবের বোনও খুব সুন্দর তাই না? আরশির কথা শুনে ভীতু হয়ে গেল নিশাত। তা নায়ক সাহেব জানেন আপনাদের প্রেমলি এক মুহূর্তও দাঁড়ালো না নিশাত, তাড়াতাড়ি করে চলে গেল। এমন ভাবে গেল যেন এখান থেকে এখন এই মুহূর্তেই পালিয়ে যাওয়া শ্রেয়। শুটিং শুরু হলো কিছুক্ষণ আগেই, এমনিতেই উনি এত হ্যান্ডসাম, এখন তো আরো বেশি লাগছে। দুই গালে হাত রেখে বলল আরশি। মনোযোগ দিয়ে শুটিং দেখতে লাগলো সে। অভিনয়ের এক পর্যায়ে যখন আয়াজ স্নিগ্ধার কোমরে হাত রাখলো, খুব বেশি কষ্ট অনুভব করলো আরশি। মনে হলো তার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। নিতে পারছে না সে, কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারোর সাথেই সে তার নায়ক সাহেবকে ভাবতে পারছে না। স্নিগ্ধা আর নায়ক সাহেব দুজনকেই খুন করে ফেলতে ইচ্ছে করছে তার, সাথে প্রিয়তা নামের মেয়েটাকেও। মন বলছে তোর নায়ক সাহেব তোর স্বামী, সে কেন অন্য কারো যদিও কোনো প্রিয়তাকে ভালোবেসে থাকে তবেও হতে দিবে না। উঠে দাঁড়ালো সে, চলে গেল সেখান থেকে। আরশিকে এইভাবে দৌড়াতে দেখে আজ শুটিং ছেড়ে তার পিছু পিছু দৌড়াতে লাগলো। সবাই অনেক অবাক হলো, কি হলো দুজনের। আর আজ ভাবছে আরশির কি হলো, এতক্ষণ তো ভালোই বসেছিল, কোনো কারণে কি কষ্ট পেল মেয়েটা? কান্নার বেগে কিছুই চোখে দেখছে না। সবকিছু ঝাপসা লাগছে। কোনো মতে গাড়িতে উঠে ড্রাইভারের উদ্দেশ্যে কান্নারত কণ্ঠে বলল, আমার শরীর খারাপ লাগছে, প্লিজ আমায় রিসোর্টে নিয়ে চলুন। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, প্লিজ নিয়ে চলুন। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। তাদের পিছু পিছু গার্ডের গাড়িও ছুটে চলল। আয়াজের আগে থেকেই নির্দেশ দেওয়া, আরশি যেখানে যায় তার পিছু পিছু যেন গার্ডরাও যায়। আয়াজ দৌড়ে এসে দেখলো আরশি চলে গেছে। তার পিছনে পিছনে গার্ডের গাড়ি দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রুমে এসে আরশির দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলো। কি হচ্ছে তার, সে নিজেই বুঝতে পারছে না। উনি তো অভিনয় করছিল আরুষি, তাহলে তুই কেন অভিনয়ের মতো নিতে পারছিস না? কেন তোর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে?
কই, আগে তো ওনার মুভি দেখেছি, খারাপ তো লাগেনি। তবে আজ কেন এমন হচ্ছে? কেন তুই ওই নায়ক সাহেবকে ভালোবেসে ফেললি আরুষি? কেন? আচ্ছা, উনি কি ভালোবাসেন আমায়? না না, উনি তো ওনার প্রিয়তাকে ভালোবাসে। কাঁদতে কাঁদতে এলোমেলোভাবে কথা বলতে লাগলো আরশি। আয়াজ সব অভিমান রাগ বলে আরশি রুমের দরজায় বারবার নক করছে, কিন্তু আরশি খুলল না। সারাদিন কেটে রাত হলো, তবু আরশি এখনো বের হলো না। চিন্তা হচ্ছে আয়াজের। ব্যালকনিতে দাঁড়িয়ে সে ভাবছে, হঠাৎ আরশির কি হলো? এই মেয়েটাকে যে কিভাবে বোঝাবো? আদৌ কি আরশি বুঝবে? দুটো হাত ধীরে ধীরে আয়াজের পিছন থেকে জড়িয়ে ধরলো। একটু চমকাও আয়াজ, তবুও পিছু ফিরল না। হাতের অধিকারী আলতো করে মাথা ঠেকালো আয়াজের পিঠে। কোমল স্বরে বলে উঠল, ভালোবাসি নায়ক সাহেব। থমকালো আয়াজ। থমকে গেছে তার সকল অনুভূতি। নড়তে না পারছে কিছু বলতে। তৃপ্ততার শোক ছেয়ে গেল সারা মনে। এত বছরে জমানো ভালোবাসাগুলো মনে হচ্ছে আবার নতুন করে করোনার মনে ধরা যায়। নিজের হাত দুটো নিয়ে জড়িয়ে ধরে রাখা মানুষটার হাতের উপর হাত রাখলো। ধীরে ধীরে পিছন থেকে টেনে সামনে দাঁড় করালো মানুষটাকে। দুই পাশে হাত রেখে তার দিকে সামান্য ঝুঁকলো। নেশা ধরানো কণ্ঠে উচ্চারিত করলো, আবার বলো প্রিয়তা। কানটা মনে হলো যা যা সে আয়াজের মুখে প্রিয়তার নাম। চোখ ছলছল করে উঠল, এই বুঝি গড়িয়ে পড়বে বেহায়া জলগুলো। অথচ আজ সে দিব্যি তাকিয়ে আছে আরশির দিকে। চোখ মুখে তার খুশি উপচে পড়ছে। পড়বেই না কেন? তার প্রিয়তা এখন শুধুই তার। মুখ ফিরে নিল আরশি। নিজের মনের মধ্যে আয়াজের প্রতি অনুভূতিগুলো চেপে রাখতে পারছিলাম না, তাই এমন কঠিন সিদ্ধান্ত নিলাম। মনটা ভেঙে গেল। আরশিকে মুখ ফিরে নিতে দেখে দুই গালে হাত দিয়ে নিজের দিকে ফিরালো আয়াজ। আরশি চোখে পানি দেখে বুকটা দুকদুক করে উঠল। পর মুহূর্তেই অনুধাবন করতে পারলো আরশির চোখের পানির কারণ। আরশির কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সে। নিজের পকেট থেকে ফোনটা বের করে আরশির মুখের সামনে ধরলো। ভ্রু কুঁচকালো আরশি। আয়াজ তাকে ইশারা করলো মোবাইলের দিকে তাকাতে। ফোনের স্ক্রিনে একটা মেয়ের শাড়ি পরা হাস্যোজ্জ্বল একটা ছবি। পুরো চেহারাটা দেখা যাচ্ছে না, এক পাশ দেখা যাচ্ছে। ছবিটার এক পাশে এডিট করে লেখা আছে, আমার প্রিয়তা। চোখ দুটো বড় বড় করে আয়াজের দিকে তাকালো আরশি। জাপটে ধরলো আয়াজকে খুব শক্ত করে। আয়াজও জড়িয়ে ধরলো। মাথায় চুলের উপর দিয়ে একটা চুমো খেলো। আরশিকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। তৃপ্ত স্বরে বলল, ভালোবাসি প্রিয়তা, অনেক বেশি ভালোবাসি নিজের থেকেও। তুমি প্রিয় আমার কাছে, আমার প্রিয়তা। প্রায় মিনিট 10 পর আরশি আয়াজের বুক থেকে মাথা তুলে ছবিটা দেখিয়ে বলল, এই যে আপনি কোথায় পেলেন? এমন ছবি তো আমি কখনো তুলিনি। পাইনি, আমি নিজেই তুলেছি। মানে? 4 বছর আগে তুমি রাঙামাটি গিয়েছিলে, মনে আছে? বাবা মা আর আমার এক কাজিনের সাথে। মনটা খারাপ হয়ে গেল আরশির। রাঙামাটি আমি একটা কাজে গিয়েছিলাম। সেদিন তোমায় দেখে থমকে গিয়েছিলাম আমি। লাল শাড়ি পরিহিতা শ্যামবতী কন্যাকে দেখে মনে হয়েছিল এই পিচ্চি মেয়েটা শুধু আমার। শ্যামলা মেয়েটা কি এত মায়াবী হয়? সেদিন তোমায় দেখে মনে এই প্রশ্নটা জেগেছিল আমার। যখন তুই পাশের মেয়েটার সাথে হাসতে ব্যস্ত ছিলে, তখনই ছবিটা তুলে নেই আমি। ছবিটা তুলে ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে সামনে তাকিয়ে দেখলাম তুমি নেই। ওই দিন সারাক্ষণ আমি তোমাকে খুঁজেছি, কিন্তু পাইনি। তখন মনে হচ্ছিল আমার এক মুহূর্তে সৃষ্টি হওয়া ভালোবাসা এক মুহূর্তেই হারিয়ে গেছে। অসংখ্য ভালো লাগায় ছেয়ে গেল আরশির মন। 4 বছর আগে থেকেই তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে, এইটা ভাবতেই ভালো লাগছে তার। সেদিন আমরা চলে এসেছিলাম। আরশিকে পিছন থেকে জড়িয়ে নিল আয়াজ। আর খুঁজে পাইনি তোমায়। ঢাকা ফিরে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছিলাম না। খুব অস্থির হয়ে পড়েছিলাম। রাতে ঘুমাতে পর্যন্ত পারতাম না। নিজেকে পাগল পাগল লাগছিল। নিজের লোক লাগিয়ে দিয়েছিলাম ঢাকা শহরেও তোমায় খোঁজার জন্য, তবু নিজেকে দমিয়ে রাখতে পারিনি। আবারও রাঙামাটি যাই তোমায় খুঁজতে, কিন্তু পাইনি। আমার এই অস্থিরতা পাগলামি দেখে আনহাও চিন্তায় পড়ে গেল। ছোট বোন হলেও তার সাথে আমার আচরণ সবসময় বন্ধুসুলভ। সবকিছু খুলে বলি তাকে। ভাইয়া, মেয়েটার নাম জানিস? জানি তো। কি নাম? প্রিয়তা, আমার দেওয়া নাম। নিজের দেওয়া নাম দিয়ে সারা জীবন খুঁজে বেড়ালেও খুঁজে পাবি না তোর প্রিয়তাকে। কিছুই জানি না। আমি আনহা। আই ওয়ান্ট হার আনহা। আই নিড হার। নিজের ভাইয়ের অস্থিরতা দেখে খুব বেশি অবাক হলো আনহা। এক মুহূর্তের দেখায় কি কেউ কাউকে এত ভালোবেসে ফেলতে পারে? এটাও কি সম্ভব? এটা ভাইয়ের মোহ নয় তো? না না, মোহ হলে 2 মাস লাগিয়ে শুধু মেয়েটাকে খুঁজতো না,
এত অস্থিরও হতো না। আজ অবাকের উপর অবাক হচ্ছে আরশি। প্রথম দেখায় কেউ বুঝি এত ভালোবাসতে পারে, কারোর জন্য এত অস্থির হতে পারে। আচ্ছা, আপনি আমায় প্রিয়তা কেন ডাকেন? হালকা হাসলো আয়াজ। আজ তার খুশির দিন। এত বছর পর তার প্রিয়তা তার এত কাছে। আরশিকে আরো গভীরভাবে আগলে নিল সে। সেদিন তোমায় দেখার পর থেকে মনটা বারবার তোমায় দেখতে চাইতো, তোমায় দেখার জন্য অস্থির হয়ে পড়তো। মনের আয়নায় বারবার ভেসে উঠতে তুমি, আমার হৃদয় হরণকারী তোমার শ্যামলা মুখটা। মনের আয়নায় প্রতিদিন দেখতাম তোমার প্রতিচ্ছবি। দিনকে দিন নিজের চেয়েও প্রিয় হয়ে উঠলে তুমি, তাই নাম দিলাম প্রিয়তা। প্রিয়তা শুধু একটা নাম না, প্রিয়তা আমার জীবনের চেয়েও প্রিয়, যার জন্য সব করতে পারবো আমি, সব। কেঁদে দিল আরশি। নিজের হাতে পানি অনুভব করতেই আটকে। কি হলো, কাঁদছো কেন? আপনি কেন আমায় এত ভালোবাসেন নায়ক সাহেব? এত ভালোবাসা আমি হারাতে চাই না নায়ক সাহেব, কখনো হারাতে চাই না। যতদিন বাঁচি আপনার প্রিয়তা হয়ে বাঁচতে চাই নায়ক সাহেব। আয়াজ আরশিকে টেনে নিজের বুকে আনলো। খুব যত্নে মাথা নিজের বুকে রাখলো। আমার বাবার এক বন্ধু ছিলেন, ছোটবেলার বন্ধু। একদিন এক ফাংশনে ওনার সাথে দেখা হয় আমার। বাবা মা যখন মারা যায় তখন এসেছিলেন উনি। ফাংশনে দেখে ওনাকে নিজের পরিচয় দিতেই চিনে ফেলেন উনি। একদিন ফোন করে ওনার বাসায় দাওয়াত দিলেন। আমি যেন আনহাকে নিয়ে যাই। ওনার বাসায় গিয়ে মনে হচ্ছিল খুশিতে পাগল হয়ে যাব আমি। বাবা মা মারা যাওয়ার পর জীবনে অনেক কষ্ট ফেস করতে হয়েছে আমার। তারপর আর এত খুশি কখনো হয়নি যতটা হয়েছি আমার প্রিয়তাকে ফিরে পেয়ে। হ্যাঁ, সেদিন আমি তোমার খোঁজ পেয়েছিলাম। বৈঠক রুমে দেখেছিলাম আমার প্রিয়তাকে তার বাবা মায়ের সাথে ফ্রেমে বন্দিতে। তার মানে আমার বাবা আপনার বাবার বন্ধু ছিলেন? তোমার বাবা ছিলেন খুবই বিচক্ষণ মানুষ। আমার দৃষ্টি, আমার খুশি তার চোখ এড়ায়নি। আমার দিকে হাসি মুখে তাকিয়ে বল, তুমি কি আমার মেয়েকে চিনো? জি আঙ্কেল, ইনফ্যাক্ট আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমার সহজ স্বীকারোক্তি শুনে হেসে উঠলেন তোমার বাবা। তারপর ওনাকে সব খুলে বললাম, তোমাকে চাইলাম ওনার কাছে। আঙ্কেল আমার পিঠ চাপড়ে বললেন, নিঃসন্দেহে তুমি আমার মেয়ের জন্য পারফেক্ট। কোনো রাস্তায় আমি তোমায় ছাড়তে বলবো না। আমি জানি তুমি কারো খারাপ করো না। আমার মেয়েটা ছোট আয়াস, তাকে কয়েক বছর সময় দেই, তারপর আমি নিজেই তাকে তোমার হাতে তুলে দিব। আঙ্কেলকে জড়িয়ে ধরে বললাম, শিওর আঙ্কেল, কিন্তু দিন শেষে আমার প্রিয়তা যেন আমারই হয়। অবশ্যই। আর সেই মানে তোমার প্রিয়তা তোমারই হবে মাইসন। সেদিন বাসায় ছিলেন না তুমি। আন্টির কাছ থেকে শুনলাম কোনো এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলে। তোমাকে কাছ থেকে আবারও দেখার ইচ্ছেটা পূরণ হলো না আমার। তার কিছুদিন পরেই আঙ্কেল আমাকে তার অফিসে ডেকে পাঠায়। বলল খুব বেশি আর্জেন্ট। গিয়ে দেখে আঙ্কেল মনোযোগ দিয়ে কী যেন চিন্তা করছে, চোখে মুখে চিন্তার রেখা। আমায় দেখেই আমার হাত দুটো চেপে ধরল। আমি জানি আমি যা করছি তা হয়তো ঠিক না, কিন্তু বাবা হিসেবে মেয়ের ভালো মন্দের দায়িত্ব আমার। তুমি তো আমার মেয়েকে চাও, তাই না? তাহলে সিকিউর করে দাও আমার মেয়ের জীবনটা, চিন্তা মুক্ত করে দাও আমায়। আঙ্কেলের কথা কিছুই বুঝতে পারছিলাম না আমি। একটা কাগজ এনে আমার হাতে দিতেই অবাক হলাম আমি। আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, প্রিয়তা নিজের ইচ্ছেতে সাইন করেছে আঙ্কেল? না আয়াস, ওকে দিয়েছিলাম পড়তে, কিন্তু ও বুঝেনি। বাবার উপর অগাধ বিশ্বাস তার, তাই না পড়েই সাইন করে দিয়েছে। কিন্তু আঙ্কেল, পরে যদি ও জানতে পারে সবাইকে ভুল বুঝবে। একটু ভুল বুঝলে কিছু হবে না, আমি ঠিক ওরকে মানিয়ে নিব। প্লিজ তুমি সাইন করে দাও। আমিও কাবিননামা কাগজে সাইন করে আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, এনিথিং রং আঙ্কেল? হঠাৎ কি হয়েছে আপনার? আমায় বলুন। নতুন কোনো কেস নিয়ে সমস্যা হচ্ছে বা চিন্তিত আপনি? তুমি কাল একজন কাজে নিয়ে আমাদের বাসায় এসো, আর কালই আরশিকে নিজের সাথে নিয়ে যাবে। আমি বুঝিয়ে বলবো ওকে। আর কাল খুব ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে, তাড়াতাড়ি চলে এসো। কাল আর যাওয়া হয়নি। তার আগে সেদিন রাতে কিছু জরুরি কাজ করছিলাম আমি, তখনই ফোনটা বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে যা শুনলাম, স্তব্ধ হয়ে রইলাম। আনহার ডাকে সম্মতি ফিরে আসতেই কোনো মতে ছুটে গেলাম তোমাদের বাড়ির উদ্দেশ্যে। আয়াজের বুকে খামছে ধরলো আরশি। তার একদম ভালো লাগছে না সেদিনের কথা মনে করতে। মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে তার। মন বলে, কেন তুই ওই দিন মরে গেলি না আরুষি? সেদিন দাও দাও করে আগুন জ্বলতে দেখলো আরশিদের বাড়িতে। কারো হইচই কানে আসছিল না আয়াজের। আয়াজের মন বারবার ইশারা করছিল, তোর প্রিয়তা তোকে ছেড়ে চলে যাচ্ছে। আয়াজ আটকা থাকে। কোনো কিছু না ভেবেই আয়াজ ঝাঁপিয়ে পড়লো বাড়ির ভেতরে।
আনহাও এসেছিল তার পিছনে। বায়া বলে আটকে উঠল সে। কিছু গার্ড আর আনহা মিলে আটকালো আয়াজকে। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল সে। আরশিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভেবেছিলাম তুমিও তোমার পরিবারের সাথে। কথাটা আর শেষ করলো না আয়াজ। তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। প্রতি মুহূর্তে আমি মরেছি প্রিয়তা, তোমায় ছাড়া নিজের জীবনটাকে পাথর মনে হচ্ছিল, কিন্তু আনহার যে আমার ছাড়া কেউ ছিল না। শব্দ করে কেঁদে দিল আরশি। আস্তে আস্তে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। আয়াজও বসলো তার পাশে। আমার বাবাটা কেন আমাকে এত ভালোবাসতো নায়ক সাহেব? কেন আমায় বাঁচানোর জন্য সেদিন মিথ্যা বলে খালামণির বাসায় পাঠিয়ে দিল? আমার জীবন সিকিউর করে নিজের জীবন দিয়ে দিল। কাঁদতে কাঁদতে বলল আরশি। আলতো করে আয়াজের বুকে মাথা রাখলো। হঠাৎ কিছু একটা সন্দেহ হতেই আয়াজের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকিয়ে বলল, তার মানে আমাদের বাড়িতে আগুন লাগাটা কোনো দুর্ঘটনা না। বাবা কিছু নিয়ে চিন্তিত ছিলেন, আবার আমার লাইফ সিকিউর করার কথা বলছিলেন। সেদিন রাতেই দুর্ঘটনা হওয়ায় আমায় মিথ্যা বলে পাঠিয়ে দেওয়া সব কিছুই একটাই জিনিস ইশারা করছে, আমার বাবা মা খুন হয়েছে নায়ক সাহেব। কথাটা বলেই কেঁদে উঠল আরশি। সেদিন আঙ্কেলের চোখে মুখে চিন্তা আর এত তাড়াহুড়া বিয়ের জন্য এইসবে আমারও একটু খটকা লাগে। নিজের গোপন লোক লাগায় আঙ্কেলের কেস রিলেটেড সব ইনফরমেশন বের করার জন্য, কিন্তু কিছু ঘন্টার ব্যবধানে সব শেষ হয়ে গেল। আই এম সরি জান, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আই এম সরি। সব অপরাধীদের শাস্তি দিব আমি। আয়াজ বিন সাদ কখনো অপরাধীদের ছাড় দেয় না। কথাটা বলার সময় চোয়াল শক্ত হয়ে এলো আয়াজের। চোখ মুখে ফুটে উঠল রক্তিম আভা। কি ভাগ্য আরশি, আজই ভালোবাসা পেল আর আজই জানতে পারলো খুন হয়েছিল তার বাবা মার। তার কাছে মনে হচ্ছে কেউ তার কলিজাটা কেড়ে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ সইতে না পেরে সে ডলে পড়ল আয়াজের কাঁধে। আয়াজ আটকে উঠল, কুলে তুলে নিল আরশিকে। প্রিয়তা, এই প্রিয়তা, জান উঠো, কি হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে ডাকলো আয়াজ, কিন্তু আরশির কোনো হুঁশ নেই। ডাক্তার এসে দেখে গেল পুরনো ক্ষত আবার নতুন করে জখম হয়েছে। আরশি সইতে পারেনি সেটা। মাঝে কেটে গেল 5 দিন। এই 5 দিন আরশিকে হাসি খুশি রাখার চেষ্টা করেছে আয়াজ। তার প্রিয়তাকে কাঁদতে দেখলে তারও কষ্ট অনুভব হয়। জাফলং, চা বাগান, বিছানাকান্দি সব জায়গায় ঘুরিয়ে এনেছে আরশিকে। আজ ঢাকায় ব্রেক করছে তারা। এখন আরশির কিছুটা ভালো লাগছে। ব্যালকনিতে বসে আছে দুজন। আরশির মাথা আয়াজের কাঁধে, আয়াজের হাতে মুষ্টিবন্দি তার এক হাত। নায়ক সাহেব, আমরা কিন্তু আবার আসবো। হানিমুন। আরশিকে লজ্জায় ফেলানোর জন্য দুষ্টামি সরে বলল আয়াজ। লজ্জা পেল আরশি। উঠে যেতে নিলে আয়াজ হাতটা টেনে নিজের কুলে বসালো। আলতো করে আরশির পেটে হাত রেখে গাড়ির থুতনি ঠেকাল। তো মিসেস সাদ, ধর্মীয়ভাবে বিয়েটা করে ফেলা উচিত, কি বলেন? তো ঢাকা ফিরে কিন্তু বিয়ে করছি আমরা। রাত 10টায় ফিরল আরশি আয়াজ। ড্রয়িং রুমে বসেই বায়ার বাবির জন্য অপেক্ষা করছে আনহা। তার মন কত উৎসুক করছে আরশিকে বাবি বলে ডাকার জন্য, কিন্তু বায়ার নিষেধ, তাই পারেনি। আরশিকে দরজা দিয়ে প্রবেশ করতে দেখলেই দৌড়ে গিয়ে জাপটে ধরল আনহা। আরশিও জড়িয়ে ধরল। কেমন আছো ভাবি? উফ ভাবি, তুমি জানো তোমায় ভাবি ডাকার জন্য কত রাত জেগে জেগে নিজের ঘুম হারাম করেছি আমি। হেসে দিল আরশি। আয়াজ আনহার মাথায় একটা হালকা করে থাপ্পড় দিল। উফ ভাইয়া, ব্যথা পেয়েছি তো। ভাবি দেখো, ভাইয়া আমার উপর কেমন অত্যাচার করছে। হয়েছে, ছাড় ওকে, ওর শরীর ভালো না, রেস্ট নিতে হবে। দরজার দিকে চোখ বোলালো আনহা। কিছু একটা ভেবে বলল, আচ্ছা ভাইয়া, তোমার বিয়ে নিশাদ সাহেব আসেনি? এসেছিল তো, বাসায় কি জরুরি কাজ আছে বলে চলে গেল। মন খারাপ করিস না, তোর বিয়েটা দিয়েই দিব নিশাদ সাহেবের সাথে। চোখ টিপে বলল আয়াজ। আরশির মনে হলো তার চোখ দুটো কপালে উঠে গেছে। বড় ভাই হয়ে কেমন ছোট বোনকে প্রেমে সাহায্য করছে। এখন তো তার মনে হচ্ছে ভাই বোন দুটোই বেশরম। দেখ ভাইয়া, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে তোর কাছে শেয়ার করছি। তুই ঢোল পিটাস না প্লিজ। বেচারা নিশাদ তোকে জমের মতো ভয় পায়। সে যদি জানে তুই শুরু থেকেই সব জানিস, তবে আমার মনে হয় বেচারা সেই মুহূর্তে হার্ট অ্যাটাক করবে। কথাটা বলে ফিক করে হেসে দিল আনহা। রাত 2টো বাজে।
2 ঘন্টা এপাশ ওপাশ করে ঘুম আসছে না আরশির। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। গুটিসুটি পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল, যেন হাঁটার শব্দে আয়াজের ঘুম ভেঙে না যায়। সোফাতে ঘুমিয়ে আছে আয়াজ। ধর্মীয়ভাবে বিয়ে হওয়ার আগে তারা একসাথে না থাকার সিদ্ধান্ত নেয়। নতুন করে আবার সব সাজাতে চায় আরশি, কিন্তু আয়াজ নাছর বান্দা। সে কিছুতেই আরশিকে একা থাকতে দিবে না। এত বড় সেলিব্রিটি হয়েও এই লোকটা আমার মতো সাধারণ একটা মেয়েকে কত গুরুত্ব দিচ্ছে। বাড়িতে এত রুম থাকা সত্ত্বেও আমাকে চোখের সামনে রাখার জন্য সোফায় কষ্ট করে ঘুমাচ্ছে। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে আমার। মনে মনে বলল আরশি। 2 হাত গুজে দাঁড়িয়ে রাতের শহর দেখতে ব্যস্ত আরশি। মাথাটা ভীষণ ব্যথা করছে তার, তবুও ঘুম আসার নামই নেই। আস্তে করে 2 হাত আরশির কোমর জড়িয়ে ধরল। আরশি আর বুঝতে বাকি রইল না মানুষটা কি। ঘুম চোখ বুঝেছিলাম। তুমি এখানে কি করছো? ঘুম আসছিল না, তাই এখানে এসে দাঁড়ালাম। কি বলছো? আমায় কেন ডাকোনি? আপনি ঘুমোচ্ছিলেন, সারাদিন জার্নি করেছি তো তাই খারাপ লাগছে। আপনি আরশি নিজের কথা শেষ করার আগেই আয়াজ তাকে কুলে তুলে নিল। আয়াজের বুকের কাছে টি শার্টটা খামচে ধরে আয়াজের মুখের দিকে একদৃষ্টি তাকিয়ে রইল আরশি। রুমে এনে আরশিকে বিছানায় বসিয়ে ডয়ার থেকে মলম বের করে আনলো আয়াজ। আরশিকে শুয়ে পড়াতে ইশারা করলো। কি করতে যাচ্ছে মানুষটা, মনে মনে বলল আরশি। কোনো প্রশ্ন না করে আরশি শুয়ে পড়ল। আয়াজ আরশির মাথার কাছে বসলো। কপালে আয়াজের স্পর্শ পেতেই আরশি আটকে উঠল। কি করছেন? কোনো শব্দ নাই, চুপ করে চোখ বুজে শুয়ে থাকো। আরশিও ভালো মেয়ের মতো চোখ বুজে শুয়ে রইল। আয়াজ আলতো করে কপালে মলম লাগিয়ে মালিশ করে দিতে লাগলো। আরাম অনুভব করলো আরশি। তার মন বলে, এত ভালোবাসা যেন কখনো কোনো মেয়ে না পায় আরুষি। এই অবিরাম ভালোবাসাটা শুধু তোর হোক সারা জীবন। আর জেগে থাকতে পারল না সে। আয়াজের হাতে মালিশে ঘুম তাকে গিয়ে ধরল। সকালের আগে ঘুম ভাঙলো আরশির। মাথা ব্যথাটাও আর নেই। প্রিয়তমের এমন কেয়ারে কোনো মাথা ব্যথা কি থাকতে পারে? কথাটা বিড়বিড় করে বলে হেসে দিল আরশি। সোফায় ঘুমিয়ে আছে আয়াজ। সারা রাত জেগেছিল। ভোরে কি চোখ লেগেছে তার? আরশি আয়াজের পাশে হাঁটু গেড়ে বসলো। মুচকি হেসে আলতো করে আয়াজের কপালে কিস করলো। ঠোঁট দুটো প্রসারিত করে ফেললো আয়াজ, কিন্তু তা আরশির চোখে পড়েনি। আয়াজ জেগে থাকলে সে কখনো লজ্জায় কিস করার সাহসও পেত না। এক প্রকার দৌড়ে ওয়াশরুমে চলে গেল আরশি। লজ্জায় পড়তে চায় না সে। আয়াজ যদি জানে সে ঘুমের সুযোগে নিয়ে তাকে কিস করেছে, তবে লজ্জা দিতে দিতে মৃত্যু ঘটাবে লজ্জাবতী আরশির। ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিয়ে নিচে নেমে গেল আরশি। সে যেতেই ফোন শব্দ করে বেজে উঠল আয়াজের। ঘুমানোর একটু চেষ্টা করছিল সে, তার হলো কই। বিরক্তকর শব্দ করে পাশের ছোট টেবিল থেকে হাত ছড়িয়ে ফোনটা টেনে নিল সে।